নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, চৌগড়ের বাঘগুলি। আজকের তৃতীয় এবং শেষ পর্ব। সূর্য ডুবেছে, মোষটি শুয়েছিল। এখনও ধর্মর করে উঠে দাঁড়িয়ে গিরিখাতের মুখোমুখি হল এবং এক মুহূর্ত বাদে একটি পাথর গড়িয়ে পড়ল নিচে। যেদিক থেকে শব্দ এলো সেদিকে গুলি করা আমার পক্ষে সম্ভব হতো না। অতএব ধরা পড়া এড়াতে আমি একেবারে নিস্পন্দ বসে রইলাম। কিছুক্ষণ বাদে, যতক্ষণ না আমার দিকপানে মুখোমুখি হয়, ততক্ষণ ধরে মোষটি ধীরে বায়ে ফিরল। আমি তো দেখতেই পাচ্ছি ও ভয় পেয়েছে। এতে বোঝা গেল ও যাতেই ভয় পেয়ে থাকুক, তা আছে আমার তলের কুলুঙ্গিতে। অচিরে আমার ঠিক নিচে দেখা দিল একটি বাঘের মাথা। বাঘের মাথায় গুলি তখনই করা ঠিক যখন অবস্থাটি জরুরি। আমার তরফে কোনো নড়াচড়া আমার উপস্থিতির কথা ফাঁস করে দিতে পারে। লম্বা 1 কি 2 মিনিট মাথাটি একেবারে অনড় রইল। তারপর দ্রুত সামনে ছুটে এসে এক পেল্লায় লাফ মেরে বাঘটা পড়ল মোষটির ওপর। আমি আগেই বলেছি, মোষটি ছিল বাঘটির মুখোমুখি এবং মোষের শিং থেকে জখমের সম্ভাবনা আছে বলে সম্মুখ থেকে আক্রমণ এড়িয়ে বাঘটি লাফের জোরে চলে গেল মোষটির বাঁ পাশে এবং আক্রমণ করল সমকৌণিকভাবে। দাঁতে ধরতাই পেতে কোনো হাতড়াহাতড়ি হলো না, কোনো ধস্তাধস্তি নয়, দুটি ভারী শরীরের সংঘর্ষ ছাড়া কোনো শব্দ নয়। তারপর মোষটি পড়ে রইল একেবারে নিশ্চল। শরীরের খানিকটা মোষের ওপরে রেখে বসে ওর গলা কামড়ে ধরে আছে বাঘটা। প্রচলিত বিশ্বাস, বাঘরা ঘাড়ে প্রচণ্ড আঘাত এনে হত্যা করে। এটি ভ্রান্ত। বাঘরা মারে দাঁত দিয়ে। বাঘটির ডান পাশটি আমার দিকে এবং সকালে ক্যাম্প থেকে বেরোবার সময়ে যে .275টিতে সশস্ত্র হয়ে বেরিয়েছি, তাতে সযত্ন তাক করে আমি গুলি ছুড়লাম। মোষের দখল ছেড়ে দিয়ে একটি আওয়াজ না করে বাঘটি পেছন ফিরল এবং লাফ মেরে গিরিখাত বেয়ে ওপরে উঠে চোখের আড়ালে চলে গেল। তাক ফসকে গেছে পরিষ্কার, সেজন্য কোনো কারণ খাড়া করতে পারলাম না আমি। বাঘটি যদি আমাকে অথবা রাইফেলের ঝলকানি না দেখে থাকে, তবে ও ফিরবে সে সম্ভাবনা আছে। তাই রাইফেলে আবার গুলি ভরে আমি বসে রইলাম। বাঘটি ওকে ছেড়ে চলে যাবার পর মোষটা পড়ে রইল নিস্পন্দ। আর আমার বিশ্বাস দৃঢ় হতে থাকলেও বাঘের বদলে ওকেই গুলি করেছি আমি। 10 বা 15 মিনিট চলে গেল ঘেতিয়ে ঘেতিয়ে। তখন আমার নিচের কুলুঙ্গি থেকে দ্বিতীয়বার বাঘের মাথা বেরিয়ে এলো। আবার এক দীর্ঘ বিরতি। তারপর অতি ধীরে বাঘটি বেরোলো, চলে গেল মোষটির কাছে। ওর দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। নিশানা করার জন্যে পুরো লম্বা পিঠটা পাচ্ছি। দ্বিতীয়বার আর ভুল করছি না আমি। অতি যত্নে সাইডগুলি মেলানো হলো। ট্রিগার টেপা হলো ধীর গতিতে। কিন্তু যেমনটি আশা করেছিলাম সেভাবে মোড়ে পড়ে যাওয়ার বদলে বাঘটি বাঁদিকে লাফিয়ে উঠল। ছোট একটি উপগিরিখাত ধরে ছিঁড়ে খুঁড়ে ওপরে উঠল এবং খাড়াই পাহাড় ধরে ওঠার সময়ে পাথর ঠাই নাড়া করে ফেলতে ফেলতে গেল। 30 গজ পাল্লার মধ্যে অপেক্ষাকৃত উজ্জ্বল আলোয় 2টি গুলি ছোড়া হলো। আশপাশের উদ্বিগ্ন গ্রামবাসীরা তা শুনল। একটি তো বটেই, সম্ভবত 2টি বুলেটের গর্তই এক মরা মোষের গায়ে। হয় আমার দৃষ্টিশক্তি ক্ষীণ হচ্ছে, নয়তো পাহাড়ে চড়াই ওঠার সময়ে আমি সামনের সাইডটি নড়িয়ে দিয়েছি। কিন্তু ছোট ছোট জিনিস লক্ষ্য করে দেখলাম দৃষ্টিশক্তিতে কোনো গণ্ডগোল ঘটেনি এবং নলটির দৈর্ঘ্য বরাবর একবার তাকাতেই বোঝা গেল সাইডগুলি ঠিকই আছে। অতএব 2বার বাঘটি ফসকে যাওয়ার কারণ হিসেবে বলতে পারি নিকৃষ্ট গুলি ছোড়া।
তৃতীয়বার বাঘটি ঘুরে আসার কোনো সম্ভাবনা নেই, আর যদি বা আসেও তবু যখন আলো উজ্জ্বলতর ছিল তখন ওকে যখন মারতে পারিনি, এই কম আলোতে ওকে শুধু জখম করাই যাবে হয়তো, তাতে কিছুই লাভ হবে না। এই পরিস্থিতিতে এই কার্নিশে বেশিক্ষণ থেকে লাভ কিছু নেই আমার। সারা দিনের পরিশ্রমের ফলে আমার জামাকাপড় তখনও স্যাঁতস্যাঁতে, ঠান্ডা বাতাস বইছিল, আর বোঝা যাচ্ছিল তা আরও ঠান্ডা হবে। আমার হাফ প্যান্ট পাতলা খাকির, আর পাথরটি কঠিন ও শীতল, এবং গ্রামে আমার অপেক্ষায় আছে গরম এক পেয়ালা চা। এসব যুক্তি যত ভালোই হোক, আমি যেখানে আছি সেখানেই থেকে যাবার আরও শ্রেষ্ঠতর, আরও বিশ্বাসযোগ্য কারণ আছে, বাঘিনীটি। এখন বেশ অন্ধকার। আমার এবং গ্রামের মধ্যিখানে নুড়ি বেছানো এক গিরিখাত ধরে সিকিমাইল হাঁটা পথ, এবং নিবিড় ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথ। গ্রামবাসীদের সন্দেহ, ওরা আগের দিন যে বাঘটিকে দেখেছে, পরিষ্কার যেটিকে আমি এখনই গুলি করেছি, সেটি নরখাদক বাঘিনী। সেটি কোথায় আছে সেই বিষয়ে আমি নির্দিষ্ট কিছুই জানি না। এই মুহূর্তে ও 50 মাইল দূরেও থাকতে পারে, আবার 50 গজ দূর থেকে আমায় নজর করছে তাও হতে পারে। তাই আমার বসার জায়গাটি যত অসুবিধারই হোক না কেন, সাবধানী বুদ্ধি বাতলে দিল যেখানে আছি সেখানেই থাকা উচিত হবে আমার। দীর্ঘ ঘণ্টাগুলি ঢিকিয়ে ঢিকিয়ে যেতে থাকল। আমার বিশ্বাস বদ্ধমূল হতে থাকল। যে রাতে মানুষকে শিকার এমন কোনো প্রমোদ নয় যাতে আমার মন নেচে ওঠে। দিনের আলোর সময়ে যদি জানোয়ারটিকে মারা না যায়, বুড়ো হয়ে মরার জন্যে ওকে ফেলে রেখে যেতে হবে। এই বিশ্বাস আরও দৃঢ় হলো যখন গুলি ছোড়ার পক্ষে প্রয়োজনীয় আলো ফুটতেই আমি ঠান্ডায় জমে আড়ষ্ট হয়ে উতরায় নামতে থাকলাম, এবং শিশির ভেজা পাথরে পিছলে শূন্যে ঠ্যাং তুলে আমার অবরোহণ সমাপ্ত করলাম। সৌভাগ্যক্রমে নিজের বা রাইফেলের কোনো ক্ষতি না করে বালির ওপরে পড়েছিলাম। তখন যদিও খুবই ভোর, তবু গ্রামটি জেগে ওঠে চঞ্চল, এবং অচিরে আমি একটি ছোট্ট জমায়েতের মধ্যে পড়লাম। চারপাশের সাগ্রহ প্রশ্নের উত্তরে আমি শুধু বলতে পারলাম, বিনা গুলিতে আমি এক কল্পিত বাক্যে ফায়ার করছিলাম। গনগনে আগুনের কাছে বসে এক পট চা পান আমার ভেতরে ও বাইরে তাপ ফিরিয়ে আনতে যথেষ্ট সহায়তা করল। তারপর গ্রামের অধিকাংশ পুরুষ ও সকল বালকসহ আমার নৈশ কীর্তিস্থলের সরাসরি উঁচুতে গিরিখাতের ওপর দিয়ে একটি পাথর যেখানে উঁচিয়ে এগিয়ে আছে সেখানে গেলাম আমি। জমায়েত ভিড়ের কাছে আমি সব খুলে বললাম। আমার নিচের কুলঙ্গি থেকে বাঘটি বেরিয়েছিল, লাফিয়ে পড়েছিল মুষ্টির ওপর। আমি ওটাকে গুলি করার পর কেমন করে বাঘটা ওই দিকে পালায়, আর যেমন গিরিখাতটি দেখিয়েছি, এক উত্তেজিত চিৎকার শোনা গেল, দেখো সাহেব, ওই যে বাঘটা মরে পড়ে আছে। রাতভর পাহারা দেওয়ার ফলে আমার চোখ ক্লান্ত, কিন্তু এদিক থেকে ওদিকে বারবার চেয়ে দেখেও অস্বীকার করার উপায় রইল না যে বাঘটা মৃত অবস্থায় ওখানে পড়ে আছে। 20 বা 30 মিনিট গেলে পরে কেন আমি দ্বিতীয়বার গুলি ছুড়লাম, এই অতি স্বাভাবিক প্রশ্নের উত্তর আমি বললাম, ঠিক একই জায়গা থেকে বাঘটি দ্বিতীয়বারও বেরিয়েছিল, এবং যখন ও মোষ্টির কাছে দাঁড়িয়ে তখন আমি ওকে গুলি করি, আর ও উঠে যায় গিরিখাতটির ওই দিকটা ধরে। আর তখনই আবার শোনা গেল চিৎকার, দেখো সাহেব, ওই যে আরেকটা বাঘ মরে পড়ে আছে। এখন তাতে যোগ দিল রমণী ও বালিকারা। ওরা এসে পড়েছিল। দুটি বাঘকে একই মাপের দেখালো, এবং আমি যেখান থেকে গুলি করি তা থেকে 60 গজ দূরে দুটি পড়েছিল। এই দ্বিতীয় বাঘটির প্রসঙ্গে প্রশ্ন করতে গ্রামবাসীরা বলল, যখন 4 জন মানুষ মারা পড়ে আর আগের দিন যখন বলদটি মারা পড়ে, শুধু একটি বাঘই দেখা গিয়েছিল। বাঘদের মিলন ঋতু নভেম্বর থেকে এপ্রিল অবধি টেনে লম্বা করা যায়। চোখের সামনে যে বাঘ দুটো পড়ে আছে তার একটা যদি নরখাদক বাঘিনী হয়, তবে সে স্পষ্টতই তার এক সঙ্গী জুটিয়েছে। আমি যেখানে বসেছিলাম তার তলে পাহাড়ের খাড়াই গা দিয়ে নিচে নেমে গিরিখাতে ঢোকার একটি পথ পাওয়া গেল, আর গ্রামের সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে যেখানে প্রথম বাঘটি পড়ে আছে সেখানে গেলাম মরা মোষটা পেরিয়ে। ওর কাছে যেতে
আশা উচ্চে উঠল, কেননা ও একটি বৃদ্ধা বাঘিনী। সবচেয়ে কাছের লোকটির হাতে রাইফেলটি দিয়ে আমি হাঁটুতে ভর দিয়ে ঝুঁকলাম ওর পাগুলো লক্ষ্য করতে। যে মেয়েরা গম কাটছিল তাদের যেদিন আক্রমণ করতে চেষ্টা করে বাঘিনীটি, সেদিন ক্ষেতের কিনারে কয়েকটি চমৎকার থাবার ছাপ রেখে গিয়েছিল। বাঘিনীটির থাবার ছাপ সেই প্রথম দেখি আমি, এবং খুব যত্ন করে দেখেছিলাম ওগুলো জানিয়ে দিয়েছিল বাঘিনীটি এক অতি বুড়ো জানোয়ার। বার্ধক্যের ফলে তার পায়ের তলাটা বাইরের দিকে ছেত্রে গেছে। সামনের পায়ের থাবাগুলোয় ভীষণ ফাটল হয়েছে। সামনের ডান পায়ের থাবা আড়াআড়ি চিরে একটি ফাটল চলে গেছে, এবং আঙুলগুলো এত দূর অবধি লম্বা হয়ে গেছে যা কখনো অন্য বাঘে দেখিনি আমি। এই বিশেষত্বযুক্ত পাগুলির জন্যে 100টি মরা বাঘের মধ্যেও বাঘিনীটিকে বেছে নেওয়া সহজ হতো। গভীর খেদে লক্ষ্য করলাম সামনের জানোয়ারটি নরখাতক নয়। জমা হওয়া লোকের জনতাকে যখন এ খবরটি সরবরাহ করলাম, চারদিক থেকে জোর মতদ্বৈতের গুঞ্জন উঠল। জোর দিয়ে বলা হলো যে আমি গতবার আসার সময় বলেছিলাম নরখাতকটি এক বৃদ্ধা বাঘিনী, এবং যেখানে সামান্যকাল আগে ওদের 4 জন মারা পড়েছে, সেখান থেকে সামান্য কগজ দূরে অনুরূপ একটি প্রাণীকেই মেরেছি আমি। এই বিশ্বাস জাগানোর নজিরের বিপক্ষে থাবার নজিরের মূল্য কী বা? কেননা সব বাঘের থাবাই একরকম। এ পরিস্থিতিতে দ্বিতীয় বাঘটি এক মদ্দাই হতে পারে। আর যখন বাঘিনীটির চামড়া ছাড়াবার বন্দোবস্ত করছি, ওটাকে আনার জন্যে কয়েকটি মানুষের একটি দল পাঠালাম। উপগিরিখাতটি খাড়াই এবং সংকীর্ণ, আর প্রচুর চেঁচামেচি ও হাসির পর দ্বিতীয় বাঘটিকে, সে এক চমৎকার মদ্দা, তাকে বাঘিনীর পাশে শুইয়ে দেওয়া হলো। আমি যেসব অত্যন্ত অসন্তোষজনক কাজের ভার এ জীবনে নিয়েছি, তার মধ্যে যে 2টি বাঘ 14 ঘন্টা হলো মরেছে, তাদের ছাল ছাড়ানো হলো অন্যতম। ক্রমবর্ধমান জনতার ভিড় চেপে ধরছে, পিঠ পুড়ে যাচ্ছে রোদে। দুপুর পেরিয়ে কাজটি শেষ হলো, এবং আমার লোকজনের নিয়ে যাবার জন্যে চামড়াগুলি ভালো করে বেঁধেছে দে আমি ক্যাম্পে ফেরার জন্য 5 মাইল হাঁটতে প্রস্তুত হলাম। সকালে আশপাশের গ্রামগুলি থেকে গ্রাম মোড়লরা ও অন্যরা এসেছিল। চলে আসার আগে আমি ওদের দৃঢ় বিশ্বাসে বললাম চৌগড়ের নরখাদক বাঘিনী মরেনি। ওদের হুঁশিয়ারি জানালাম বাঘিনীটি যে সুযোগের অপেক্ষায় আছে, সতর্কতা ব্যবস্থায় ঢিলে দিলে পরে ওর হাতে সেই সুযোগই তুলে দেওয়া হবে। আমার হুঁশিয়ারিতে যদি কান দেওয়া হতো, তাহলে পরবর্তী মাসগুলিতে বাঘিনী যতগুলি শিকার ধরে তা সে ধরত না। বাঘিনীর আর কোনো খবর ছিল না, এবং ডালকানিয়ায় কয়েক সপ্তাহ থাকার পর তরাইয়ে জেলা অফিসারদের সঙ্গে দেখা করার কথা রাখার জন্য আমি বিদায় নিলাম। 1930 সালের মার্চ মাসে আমাদের জেলা কমিশনার ভিভিয়ান নরখাতক বাঘিনী অধিরাজ্যে ট্যুর করছিলেন, এবং সে মাসের 22-এ আমি তার কাছ থেকে কালা আগারে যাবার জরুরি তলব পেলাম। তিনি জানালেন সেখানে তিনি আমার যাবার জন্য অপেক্ষা করবেন। নৈনিতাল থেকে কালা আগার আন্দাজ 50 মাইল, এবং ভিভিয়ানের চিঠি পাবার 2 দিন বাদে আমি প্রাতরাশের সময় থাকতে কালা আগার ফরেস্ট বাংলোয় হাজির হলাম। সেখানে তিনি ও মিসেস ভিভিয়ান উঠেছিলেন। প্রাতরাশ খেতে খেতে ভিভিয়ানরা আমাকে বললেন তারা 21-এর বিকেলে বাংলোতে পৌঁছন, এবং যখন তারা বারান্দায় বসে চা খাচ্ছেন, বাংলোর উঠোনে যে 6টি মেয়ে ঘাস কাটছিল, তাদের মধ্যে একজনকে বাঘিনী মারে ও নিয়ে যায়। তাড়াতাড়ি করে রাইফেলটা আর ওর সঙ্গীদের কয়েকজনকে নিয়ে ভিভিয়ান ছেঁচড়ে টেনে নেবার দাগটি অনুসরণ করেন ও একটি ওক গাছের পায়ের কাছে মৃতা মেয়েটিকে পান। তাকে একটি ঝোপের নিচে গুজে ঢুকিয়ে রাখা হয়েছিল। সে জমি পরে পরখ করে আমি দেখি যে ভিভিয়ানের দলটি পৌঁছতে বাঘিনী পাহাড়ের উৎরাই বেয়ে পালায়, ও তখন যা যা করা হয় সে সময়ের আগাগোড়াটা মরি থেকে 50 গজ দূরে একটি র্যাসবেরি ঝোপঝাড়ের মধ্যে বাঘিনীটি বসে থাকে। ওক গাছে ভিভিয়ানের জন্যে একটি মাচা বাঁধা হয়। ওর কর্মীদলের সদস্যদের জন্যে আরও 2টি মাচা বাঁধা হয়, যে জঙ্গুলে পথ মরিটি 30 গজ ওপর দিয়ে গেছে তার কাছাকাছি গাছগুলিতে। মাচান তৈরি হতেই তাতে বসে পড়া হয়, এবং দলটি সারা রাত বসে থাকে।
কিন্তু বাঘিনীর আর দেখা মেলে না। পরদিন মেয়েটির দেহ সৎকারের জন্য সরিয়ে নেওয়া হলো। বাংলো থেকে ৮ মাইল দূরে জঙ্গলের রাস্তার ওপর একটি মোষ বেঁধে রাখা হলো এবং সেই রাতেই সেটা মারা পড়ল বাঘিনীর হাতে। পরের সন্ধ্যায় ভিভিয়ানরা মোষটি রেখে মাচায় বসলেন। চাঁদ ছিল না, আর দিনের আলো যেই ক্ষীণ হতে থাকল, কাছের সব কিছু আবছা দেখালো। ওরা প্রথমে শুনলেন, পরে দেখলেন একটি জানোয়ার মরির কাছে আসছে। সে অনিশ্চিত আলোতে তারা সেটিকে এক ভালুক বলে ভুল করলেন। এই শোচনীয় ভুল না হলে তাদের এই অত্যন্ত প্রশংসাযোগ্য চেষ্টার ফল হতো বাঘিনীর মরণ, কেননা ভিভিয়ানরা দুজনেই ভালো রাইফেল শিকারী। 25 তারিখে ভিভিয়ানরা কালা আগার ছেড়ে চলে গেলেন। দিনমানের মধ্যে ডালকানিয়া থেকে আমার 4টি মোষ চলে এলো, যেহেতু মনে হচ্ছে এখন বাঘিনীটি এ ধরনের টোপ খেতে রাজি আছে। জঙ্গল পথে কয়েকশো গজ তফাতে তফাতে আমি মোষগুলোকে বেঁধে দিলাম। পরপর 3 রাত্রির মোষগুলিকে স্পর্শও না করে বাঘিনীটি ওদের কয়েক ফুটের মধ্যে দিয়ে চলে গেল। কিন্তু চতুর্থ রাতে বাংলোর সবচেয়ে কাছের মোষটি মারা পড়ল। সকালে মরিটি পরীক্ষা করে দেখে নিরাশ হলাম। আগের রাতে বাংলোর উঁচুতে যে একজোড়া চিতাকে ডাকতে শুনেছি, তাদের হাতেই মারা পড়েছে মোষটি। পাছে বাঘিনীটি দূরে চলে যায় এই ভয়ে এ অঞ্চলে গুলি ছোড়ার চিন্তাও আমার পছন্দ নয়। তবে এও পরিষ্কার, যদি চিতাগুলোকে গুলি না করি, ওরা বাকি 3টি মোষকেও মেরে ফেলবে। তাই মরির ওপরের কয়েকটি বড় বড় পাথরে ওরা যখন রোদ পোহাচ্ছিল, তখন ওদের তাক করে দুটোকেই মেরে ফেললাম। কালা আগার বাংলো থেকে জঙ্গলে পথটি বহু মাইল চলে গেছে পশ্চিম পানে পাইন, ওক ও রডোডেন্ড্রনের অতি অপূর্ব জঙ্গলের মধ্য দিয়ে, এবং এই সব বনে কুমায়ুনের বাকিটুকুর তুলনায় পাখির জগতের এক বিপুল সম্পদ আছেই। তাছাড়াও সম্বর, কাকার ও শুয়োর জাতীয় প্রচুর আহার্য পশু আছে। 2 বার এই জঙ্গলে বাঘিনীটি সম্বর মেরেছে বলে আমার সন্দেহ, কিন্তু যদিও 2 বারই যেখানে জানোয়ারটি মারা পড়েছে সেই রক্তাক্ত জায়গাটি খুঁজে পেয়েছি, কিন্তু 2টি মরির একটিও খুঁজে পাইনি, ব্যর্থ হয়েছি। পরের 14 দিন ধরে দিনের আলো যতক্ষণ থাকে তার প্রতিটি ঘণ্টা কাটালাম জঙ্গলে পথে। তাতে আমি ছাড়া কেউ কোনোদিন পা দেয়নি। কিন্তু এত কষ্ট স্বীকার করার পর মাত্র 2 বার আমি বাঘিনীর কাছে যেতে পেরেছিলাম। প্রথমবার কালা আগার শৈলশিরার দক্ষিণ গায়ে অনেক দূরের একটা একটেরে গ্রামে গিয়েছিলাম আমি। নরখাদক বাঘিনীর অত্যাচারে গত বছর গ্রামটি পরিত্যাগ করা হয়। ফিরতি পথে ধরেছিলাম একটি গোপথ। সেটি শৈলশিরা টোপকে নেমে গেছে নিচের দিকে জঙ্গলে পথটির দূরের দিক ধরে। তখন এক পাথরের স্তূপের কাছে এসে আমার এক আকস্মিক অনুভূতি হলো, সামনে বিপদ। শৈলশিরা থেকে জঙ্গলে পথের দূরত্ব প্রায় 300 গজ। গোপথটি শৈলশিরা ছাড়ার পর কয়েক গজ খাড়ায় নেমে গেছে এবং তারপর ডাইনে ঘুরেছে ও 100 গজ ধরে পাহাড়ের ওপর কোনাকুনি গেছে। পথটির এই জায়গায় লম্বালম্বি ডান দিকে মাঝামাঝি জায়গায় পাথরের স্তূপ। পাথরগুলির ওপারে চুলের কাটার মতো এক মোড় পথটিকে নিয়ে গেছে বায়ে, এবং আরও 100 গজ এগিয়ে আরেকটি বেয়ারা মোড় এটিকে নামিয়ে নিয়ে গেছে, যেখানে জঙ্গলে পথের সঙ্গে এ পথটি মিশেছে সেই জায়গায়। এই পথ ধরে বহুবার গেছি আমি, এবং এই প্রথম পাথরগুলো পেরোতে ইতস্তত করছি। ওগুলি এড়াতে হলে হয় আমাকে বহু শত গজ পথ গভীর ঝোপ জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়, নয়তো ওগুলি ঘুরে ওগুলির ওপরের জমি দিয়ে অনেক জায়গা ছেড়ে ঘুরে যেতে হয়। প্রথমটি দিয়ে যেতে হলে বিপদের ঝুঁকি নিতে হয় বেশি, আর পরেরটির কোনো সময় পাচ্ছি না, কেননা সূর্য ডোবে ডোবে আমাকে আরও 2 মাইল যেতে হবে। তাই আমি এ কাজ করতে চাই বা না চাই, পাথরগুলির সামনে দিয়ে যাওয়া ছাড়া গত্যন্তর নেই। পাহাড়ের চড়াই পানে বইছে বাতাস, অতএব পথের বাঁধারের ঘন ঝোপ উপেক্ষা করে চলে যেতে পারলাম। আমার ডান দিকের পাথরের স্তূপের ওপর আমার সমস্ত মনোযোগ দিলাম। 100 ফুট গেলেই আমি বিপদ এলাকা মুক্ত হই, আর এ দূরত্ব আমি পেরোলাম পাথরগুলির দিকে মুখ করে, কাঁধে রাইফেল রেখে, পাশের দিকে এক পা করে হেঁটে। এগোবার
এক আশ্চর্য রীতি। কেউ যদি দেখত। পাথরগুলি পেরিয়ে 30 গজ গিয়ে এক ফাঁকা ঘেঁষো জমি। গোপথের ডান দিক থেকে সেটির শুরু। তা পাহাড় পর্যন্ত 50 বা 60 গজ অবধি উঠে গেছে। পাথরগুলি থেকে ঝোপের বেড়ায় তা আড়াল করা। এই ঘেঁষো জমিতে চড়ছিল এক কাকার। ও আমায় দেখার আগেই ওকে দেখলাম আমি, আর চোখের কোণ থেকে লক্ষ্য করলাম ওকে। আমাকে দেখে ও মাথা পেছনে ঠেলে ওঠালো, এবং যেহেতু আমি ওর দিকে চাইছি না, চলছি ধীর গতিতে, ও দাঁড়িয়ে গেল চুপচাপ। এই জানোয়ারগুলির যখন ধারণা হয় কেউ ওদের দেখতে পায়নি, এই রকম করাই ওদের অভ্যাস। সেই চুলের কাটা সদৃশ তীক্ষ্ণ মোড়ে এসে আমি ঘাড়ের পেছন দিয়ে চাইলাম। দেখি কাকারটি মাথা নামিয়েছে, আবার ঘাস খাচ্ছে। মোড়টি পেরোবার পর পথ ধরে আমি সামান্য দূর এগিয়েছি, তখন উদ্ভ্রান্ত ভয়ে ডাকতে ডাকতে কাকারটি পাহাড় ধরে ছুটে উঠে গেল। সামান্য কটি লম্বা পা ফেলে আমি মোড়টিতে চলে এলাম আবার। গোপথের নিচের দিকে পাশের ঝোপে একটুখানি নড়াচড়া মাত্র দেখতে পেলাম। কাকারটি যে বাঘিনীটিকে দেখেছে তা সুস্পষ্ট, এবং পথের ওপরটি হল একমাত্র জায়গা যেখানে ও তাকে দেখতে পারে। যে নড়াচড়া দেখেছি আমি, তা এক পাখির চলে যাবার কারণে হতে পারে, অপরপক্ষে ওটি বাঘিনীটির কারণেও হতে পারে। যা হোক, নিচের গন্তব্যে এগোনোর আগে একটু তদন্ত করা দরকার। যে লাল মাটিতে পথটি রচিত তা স্যাঁতস্যাঁতে করে তুলেছে পাথরগুলির তলা থেকে চুইয়ে বেরুনো একটি ক্ষীণ জলের সুতো। ফলে মাটিটা থাবার ছাপ পড়ার পক্ষে একেবারে আদর্শ। এই ভিজে মাটিতে আমি পায়ের ছাপ রেখে হেঁটে গেছি। এখন দেখলাম যতক্ষণ না কাকারটি ওকে দেখে বিপদ জানাতে ডাকতে থাকে, ততক্ষণ ধরে ও পাথর থেকে লাফিয়ে নেমে আমাকে অনুসরণ করেছে। আমার পায়ের দাগের ওপর দিয়ে বাঘিনীর ছিত্রে পড়া থাবার ছাপ। তখন বাঘিনীটি পথটা ছেড়ে ঝোপে ঢুকে পড়ে, ও সেখানেই আমি তার নড়াচড়া দেখি। এই জায়গার প্রতি ফুট জমির সঙ্গে বাঘিনীটি নিঃসন্দেহে পরিচিত, এবং পাথরের স্তূপের কাছে আমাকে মারবার সুযোগ না পেয়ে প্রথম চুলের কাটার মতো মোড়ে আমাকে পাকড়াবার সুযোগ কাকারটি নষ্ট করে দেওয়াতে সম্ভবত ও এখন চলেছে সেই নিবিড় ঝোপঝাড়ের মধ্য দিয়ে দ্বিতীয় মোড়ে আমাকে বাধা দেবার জন্যে। পথ দিয়ে আরও এগোনো এখন বুদ্ধিসম্মত নয়, তাই ফাঁকা ঘেঁষো জমি ধরে চড়াই অবধি গেলাম কাকারটির পেছন পেছন। বায়ে মন নিয়ে ফাঁকা জমি ধরে পথ করে নামলাম নিচে তলার জঙ্গুলে পথে। আমার বিশ্বাস, যথেষ্ট দিনের আলো থাকলে সেই সন্ধ্যাতেই আমি বাঘিনীর ভাগ্যের পাশা উল্টে দিতে পারতাম, কেননা পাথরের স্তূপের আড়াল ছেড়ে ও বেরোবার পর থেকে সকল অবস্থাই ছিল আমার অনুকূলে। এই জায়গাটি ও যত ভালো চেনে, আমিও তা চিনি, আর ওর বিষয়ে আমার উদ্দেশ্য কী তা সন্দেহ করার ওর কোনো কারণ নেই। আমার সুবিধে হলো আমার বিষয়ে ওর কী উদ্দেশ্য তা খুব পরিষ্কার জানি। যাই হোক, যদিও অবস্থা আমার অনুকূলে, সন্ধ্যা গড়িয়ে গিয়েছে বলে আমি সে অবস্থার সুযোগ নিতে পারলাম না। যে ইন্দ্রিয়ানুভব আমাদের আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করে দেয়, তার উল্লেখ আমি অন্যত্র করেছি। এই অনুভব খুবই বাস্তব, আর কিসে যে এটিকে কার্যকরী করে তা আমি জানি না বলেই ব্যাখ্যা দিতে পারবো না। এটুকু বলার বাইরে এই বিষয় নিয়ে আর কথা বাড়াবো না। এইবারটিতে বাঘিনীকে আমি দেখিনি বা শুনিনি, কোনো পাখি বা পশুর কাছে ওর উপস্থিতির বিষয়ে কোনো জানানো পাইনি। তবু নিঃসংশয়ে আমি জেনেছিলাম ও আমার জন্যে পাথরের স্তূপে ওত পেতে বসে আছে। সেদিন অনেক ঘন্টা আমি বাইরে ছিলাম, সাবধানতায় ঢিলে দিয়ে জঙ্গলের বহু মাইল পার করেছিলাম, কিন্তু একটি মুহূর্তের জন্যেও অস্বস্তি হয়নি। তারপর শৈলশিরার চূড়া পেরিয়ে পাথরগুলি নজরে আসতেই আমি জেনেছিলাম ওখানে আমার বিপদ আছে, এবং কয়েক মিনিট বাদে জঙ্গলের জানোয়ারদের উদ্দেশ্যে কাকারটির সতর্কতা জ্ঞাপক ডাক ও আমার পায়ের দাগের ওপর দিয়ে বাঘিনীর থাবার ছাপ আবিষ্কারের ফলে আমার অনুভব যে সত্যি তাই প্রমাণ হলো। এই কাহিনীতে এতদূর অবধি আমার সঙ্গে সঙ্গে আসার ধৈর্য যেসব পাঠকের আছে বলে দেখা গেল, তাদের আমি বাঘিনীটির সঙ্গে আমার প্রথম ও শেষ সাক্ষাৎকারের পরিষ্কার এক বিশদ বর্ণনা দিতে চাই।
কালা আগারে আমি পৌঁছবার ১৯ দিন বাদে ১৯৩০ সালের ১১ই এপ্রিল সে সাক্ষাৎকার ঘটে। জঙ্গলে পথের জায়গা বেছে বেছে আমার ৩টি মোষকে বাঁধার উদ্দেশ্যে সেদিন আমি দুপুর ২টোয় বেরিয়ে গিয়েছিলাম। বাংলো থেকে ১ মাইল দূরে এক জায়গায়, যেখানে পথটি একটি শৈলশিরা পার হয় ও কালা আগার শৈলমালার উত্তর থেকে পশ্চিম পানে যায়, সেখানে আমি বড় একদল মানুষকে দেখলাম। ওরা জ্বালানি কাঠ সংগ্রহ করতে এসেছে। সে দলে একটি বৃদ্ধ ছিল। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তা থেকে প্রায় ৫০০ গজ দূরে পাহাড়ের নিচে তরুণ ওক গাছের এক ঘন সন্নিবেশ দেখিয়ে সে বলল, ওই সন্নিবেশে ১ মাস আগে বাঘিনী ওর একমাত্র ছেলে, এক ১৮ বছরের তরুণকে মেরেছে। ওর ছেলের হত্যা বিষয়ে বাপের বক্তব্য আমি শুনিনি, তাই আমরা যখন পথের কিনারে বসে ধূমপান করছি ও তার কাহিনী বলল। আঙুল দিয়ে দেখিয়ে দিল কোথায় ছেলেটি মারা পড়ে, কোথায় পরদিন ওর যা কিছু দেহাবশেষ আবিষ্কৃত হয়। সেদিন যে ২৫ জন লোক জ্বালানি কাঠ সংগ্রহ করছিল, তাদেরইও ছেলের মৃত্যুর জন্য দায়ী করল। ও গভীর ক্ষোভে বলল, ওরা পালিয়ে যায়, বাঘের হাতে মারা পড়বার জন্যে ওর ছেলেকে ওরা ফেলে রেখে যায়। আমার কাছে যারা বসেছিল তাদের মধ্যে কয়েকজন সেই ২৫ জনের দলের মধ্যে ছিল। তারা ছেলেটির মৃত্যুর দায়িত্ব উত্তপ্ত কণ্ঠে অস্বীকার করল। বাক্যে গর্জাতে শুনেছে বলে আর্ত চিৎকার করে সকলকে যান বাঁচাতে পালাতে বলে উন্মত্ত হুড়োহুড়ি বাঁধিয়ে দেবার জন্য ওরা বুড়োকেই দায়ী করল। এ কথা বুড়োর মনোমতো হলো না। ও মাথা নাড়ল, বলল, তোমরা বয়স্ক পুরুষ, ও ছিল বালক মাত্র। তোমরা পালিয়ে গেলে আর মারা পড়বার জন্যে ফেলে গেলে ওকে। যে সব প্রশ্ন থেকে এই উত্তপ্ত তর্ক শুরু হলো সেগুলি জিজ্ঞাসা করেছি বলে আমি দুঃখিত হলাম। এতে যা ফল হবে তার চেয়ে বেশি ওই বুড়োকে ঠান্ডা করা যাবে বলে আমি বললাম, যেখানে ওর ছেলে মারা পড়েছে বলে বলছে ও, সে জায়গাটির কাছে আমার একটা মোষ বেঁধে দেব। তাই বাংলোতে ফিরে বই নেবার জন্যে ২টি মোষকে ওই দলটির হাতে দিয়ে বাকি মোষটিসহ আমার ২ জন লোককে পেছনে নিয়ে রওনা হলাম। আমরা যেখানে বসেছিলাম তার কাছাকাছি জায়গা থেকে একটি পায়ে চলা পথ পাহাড় বেয়ে নিচের উপত্যকায় নেমে গেছে। ২ মাইল সামনের জঙ্গলে পথে গিয়ে পড়বার জন্যে উল্টো দিকের পাইন ঢাকা পাহাড়ের ঢাল বেয়ে সে পথ এঁকে বেঁকে উঠে গেছে। যে ওক ঝাড়ে ছেলেটি মারা পড়েছে তা ঘিরে এক খণ্ড ফাঁকা জমি। পথটি সে জমির কাছ দিয়ে গেছে। এই খোলা জমিটি প্রায় ৩০ বর্গ গজ, তাতে একটি মাত্র পাইন চারা। গাছটিকে কেটে ফেললাম, মোষটাকে বাঁধলাম কাটা গোড়ায়। একটি লোককে লাগিয়ে দিলাম ওর জন্যে ঘাস কাটতে। আরেকজন হলো মাধো সিং, তাকে তুলে দিলাম একটি ওক গাছে। বলে দিলাম ও কুড়োলের মাথা দিয়ে একটা শুকনো ডালে ঘা মারবে, আর পাহাড়ের মানুষ পালিত পশুর জন্যে পাতা কাটার সময় যেমন গলা ছেড়ে চেঁচায় তেমন করে চেঁচাবে। এই মাধো সিং মহাযুদ্ধে গাড়োয়ালি ফৌজে কাজ করেছে। ও এখন ইউনাইটেড প্রভিন্স সিভিল পায়োনিয়র ফোর্সে কাজ করছে। তারপর ফাঁকা জমির নিচের দিকের কিনারে আন্দাজ ৪ ফুট উঁচু একটি পাথরে জায়গা করে নিয়ে বসলাম আমি। ওই পাথরের ওপারে পাহাড়টি খাড়ায় নেমে গেছে নিচের উপত্যকায়, এবং গাছ ও গুল্ম জঙ্গলে তা ঘন করে ঢাকা। যে লোকটি নিচে ছিল সে যে ঘাস কেটেছে তা নিয়ে বহুবার যাওয়া আসা করল। গাছের ওপরে বসে মাধো সিং একবার চেঁচাচ্ছিল, একবার গাইছিল গলা ছেড়ে। আমি পাথরটিতে দাঁড়িয়ে ধূমপান করছিলাম। রাইফেলটি ছিল আমার বাম বাহুর কোলে। হঠাৎ জানতে পারলাম নরখাদক বাঘিনীটা এসে গেছে। নিচে যে লোকটি ছিল তাকে হাতছানি দিয়ে তাড়াতাড়ি আমার কাছে আসতে বলে শীষ দিয়ে মাধো সিংয়ের মনোযোগ আকর্ষণ করলাম এবং ওকে চুপ করে থাকার জন্য ইশারা জানালাম। ৩ দিকের জমি তুলনামূলকভাবে খোলা। আমার সামনে বাঁ দিকে গাছের ওপরে মাধো সিং। যে ঘাস কাটছিল সে লোকটি আমার সামনে ডান দিকে, আর মোষটি আমার সামনে বাঁ দিকে। এখন ও অস্বস্তির লক্ষণ দেখাচ্ছে। আমার অদেখায় বাঘিনীটি এই জায়গায় এগোতে পারে না, আর যেহেতু সে এসে হাজির হয়েছে একটিমাত্র জায়গায় এখন থাকতে পারে ও, তা হলো আমার ঠিক নিচে, পেছনে। যখন বসি লক্ষ্য করেছিলাম পাথরটি দূরের দিকে পাশে খাড়াই এবং মসৃণ। ওটি পাহাড়ের ঢালে ৮ বা ১০ ফুট বিস্তৃত হয়ে গেছে,
আর জায়গাটির নিচের অংশটি নিবিড় ঝোপ জঙ্গল ও ছোট পাইন চারায় আড়াল করা। পাথরটিতে উঠে পড়া বাঘিনীটির পক্ষে সামান্য কঠিন হবে, তবে তা ওর সাধ্যের মধ্যে। ও যদি সে চেষ্টা করে তাহলে ঝোপ জঙ্গলে ওর আওয়াজ পাওয়ার ওপর আমার নিরাপত্তার জন্যে নির্ভর করলাম। মাধো সিং যে চেঁচামেচি করছিল তাতেই আকৃষ্ট হয় বাঘিনী। ও তাই হোক, এই আমি চেয়েও ছিলাম, এতে আমার কোনো সন্দেহ নেই। ও এসেছিল পাথরটির কাছে, আর যখন আমার দিকে মুখ তুলে চেয়েছিল এবং পরের চাল ভাবছিল, তখন আমি ওর উপস্থিতির কথা আঁচ করি। লোকগুলির নীরবতা আর আমার যুদ্ধপ্রাণ পাল্টে ফেলায় ওর হয়তো সন্দেহ হয়েছে। যাই হোক, কয়েক মিনিটের বিরতি গেলে পরে পাহাড়ের উতরাইয়ে একটু নিচে একটা শুকনো ডাল ভাঙতে শুনলাম। তারপর অস্বস্তির বোধ চলে গেল আমার। উত্তেজনায় টান টান ভাবটা ঢিলে হলো। একটি সুযোগ নষ্ট হলো, তবে এখনও একটি গুলি মারার খুব ভালো সুযোগ আছে আমার, কেননা নিঃসন্দেহে ও শীঘ্রই ফিরে আসবে। আর যখন দেখবে আমরা নেই, তখন হয়তো মোষটিকে মেরেই সন্তুষ্ট থাকবে। এখনও দিনের আলো 4 বা 5 ঘন্টা আছে, আর উপত্যকাটি পেরিয়ে গিয়ে উল্টো দিকের ঢাল ধরে উঠলে পরে যে পাহাড়ের গায়ে মোষটি খুঁটিতে বাঁধা আছে তার সবটা দেখতে পাবো আমি। যদি ছুঁড়তে পারি তবে গুলি ছোড়া হবে 2 থেকে 300 গজ লম্বা পাল্লায়, কিন্তু যে .275 রাইফেল বইছিলাম সেটি নির্ভুল নিশানি। এবং যদি আমি বাঘিনীটিকে শুধু জখমই করি, অনুসরণ করতে রক্তের নিশানা পাব। এই এতগুলো মাস ধরে যা করছি, সেই শত শত বর্গমাইল জঙ্গলহাটকে ওর খোঁজ করার চেয়ে তা বরং ভালোই হবে। লোকগুলিকে নিয়ে মুশকিল। ওদের একা বাংলোয় ফেরত পাঠানো খুন করার চেয়ে কিছু কমতি হতো না। তাই বাধ্য হয়েই ওদের আমার সঙ্গেই রাখলাম। খোটার সঙ্গে মোষটিকে এমন করে বাঁধলাম যাতে বাঘিনীর পক্ষে ওকে বয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়। আমি ফাঁকা জমিটি ত্যাগ করলাম এবং উল্টো দিকের পাহাড় থেকে গুলি করতে চেষ্টা করবার যে পরিকল্পনা ছকেছি তা কার্যকরী করার জন্য আবার গেলাম পথটিতে। পথটি দিয়ে আন্দাজ 100 গজ চলে আমি এলাম একটি গিরিখাতে। এটির দূরের দিকে পথটি ঢুকে গেছে অতি নিবিড় ঝোপ জঙ্গলে। যেহেতু পেছনে 2 জন লোক নিয়ে আমার ঘন ঝোপে ঢোকা বুদ্ধিসম্মত নয়, গিরিখাতটি ধরা, উপত্যকার সঙ্গে গিরিখাতের সন্ধি অবধি ওটি ধরে চলা, বেয়ে উপত্যকায় ওঠা এবং ঝোপ জঙ্গলের দূরের দিকের পথটি আবার ধরা, এই সিদ্ধান্তই করলাম। গিরিখাতটি আন্দাজ 10 গজ চওড়া এবং 4 বা 5 ফুট গভীর। যেমন এটিতে নেমেছি, যে পাথরে আমি হাত রেখেছিলাম তা থেকে উড়ে গেল একটি পাহাড়ি রাতচরা পাখি ডানা ঝটপটিয়ে। যেখান থেকে পাখিটি উড়ে গেল সেখানে চেয়ে দেখি 2টো ডিম। এই গাঢ় বাদামি রঙের দাগ দেওয়া খড়রঙার ডিমগুলির আকার যেমন তা সচরাচর দেখা যায় না। একটি লম্বা ও বেজায় ছুচলো, অন্যটি মার্বেলের মতো নিটোল গোল। যেহেতু আমার সংগ্রহে পাহাড়ি রাতচরার ডিম নেই, এই বেখাপ্পা ডিম দুটো তাতে যোগ করা মনস্থ করলাম। ডিম নেবার মতো কোনো জিনিসই ছিল না আমার, তাই বাহাত আধমুঠো করে তাতে ডিম দুটি রাখলাম। একটু শ্যাওলা দিয়ে দুটিকে মুড়লাম। আমি যেমন গিরিখাতে নামতে লাগলাম, পাড়গুলো উঁচু হতে থাকল। যেখানে আমি গিরিখাতে প্রবেশ করেছি সেখান থেকে 60 গজ দূরে 12 থেকে 14 ফুট গভীরে এক উতরাইয়ের মুখে এলাম আমি। বৃষ্টির সময়ে এইসব পার্বত্য গিরিখাত দিয়ে যে জলের তোর নামে তা পাথরগুলিকে খইয়ে খইয়ে কাচের মতো মসৃণ করে ফেলেছে, এবং যেহেতু তা পা রাখার পক্ষে খুবই অসুবিধাজনক, তাই একজনকে রাইফেলটি দিলাম এবং কিনারে বসে ঘষতে ঘষতে নামতে শুরু করলাম। আমার পা তলার বালি ছুঁয়েছে সবে, তখন 2টি লোকই উড়ন্ত লাফ মেরে এক একজন আমার এক এক পাশে এসে পড়ল ও আমার হাতে রাইফেল গুজে দিয়ে পরম উৎকণ্ঠায় জিজ্ঞেস করল আমি বাঘের কিছু শুনেছি কিনা। সত্যি বলতে কি, সম্ভবত পাথরের ওপরে আমার পোশাকের ঘষলানির কারণেই শুনিনি আমি কিছুই। আর যখন প্রশ্ন করলাম, ওরা বলল খুব কাছে কোথাও বাঘের চাপা গর্জন শুনেছে ওরা, কিন্তু সঠিক কোন দিক থেকে আওয়াজটি এলো তা তারা বলতে পারল না। যখন শিকারের খোঁজ করছে তখন গর্জন করে বাঘরা তাদের উপস্থিতি ফাঁস করে দেয় না। এর একমাত্র সন্তোষজনক ব্যাখ্যা আমি দিতে পারি তা হলো, আমরা ফাঁকা জমিটি ত্যাগের পরই বাঘিনী আমাদের পেছু নেয়। আর আমরা গিরিখাত ধরে যাচ্ছি দেখে যেখানে খাটটি যতটা চওড়া
তা থেকে শুরু হয়ে গেছে আধা আধি সেখানে দাঁড়ায়। আর যখন ও আমার ওপর লাফ মারতে যাবে তখনই আমি পিছলে নামার ফলে চোখের আড়াল হয়ে যাই এবং বাঘিনী অনিচ্ছাতেই ওর আশাভঙ্গ প্রকাশ করে ফেলে একটি নিচু গর্জনে। খুব সন্তোষজনক যুক্তি নয়, বিশ্বাস করার কোনো কারণ নেই, তবু যদি কেউ ধরে নেয় যে শিকারের জন্যে ও আমাকেই বেঁচেছিল, অতএব ওই দুটি মানুষে কোনো আগ্রহ দেখায়নি। আমরা তিনজন দল বেঁধে যেখানে এখন দাঁড়িয়ে আছি, আমাদের পেছনে আছে সেই মসৃণ ও খাড়াই পাথর। আমাদের ডান দিকে 15 ফুট উঁচু একটি পাথরের দেওয়াল গিরিখাতের দিকে সামান্য ঝুঁকে আছে এবং আমাদের বাঁ দিকে আছে 30 বা 40 ফুট উঁচু ছড়িয়ে থাকা বড় বড় পাথরের এক পাড়, যার উপর দাঁড়িয়ে আছি আমরা। গিরিখাতের সেই বালি ঢাকা বুকটি আন্দাজ 40 ফুট লম্বা এবং 10 ফুট চওড়া। বালি ঢাকা বুকের নিচের কিনারে একটি অতিকায় পাইন গাছ আড়াআড়ি পড়ে বাঁধ রচনা করেছে খাটটিতে এবং এই বাঁধের কারণেই প্রচুর বালি জমেছে। পড়ে থাকা গাছটি থেকে আন্দাজ 12 বা 15 ফুট দূরে সেই হেলে থাকা পাথরের দেওয়ালটি শেষ হয়েছে এবং আমি যেমন বালির ওপর দিয়ে নিঃশব্দ চরণে দেওয়ালটির শেষটায় পৌঁছলাম, অতীব সৌভাগ্যবশে লক্ষ্য করলাম পাথরটির পেছন অবধি চলে গেছে বালির বুক। এই যে পাথরটির কথা এত করে বলছি, এটিকে আমি এক অতিকায় স্কুল স্লেট বললে সবচেয়ে ভালো বর্ণনা দেওয়া হয়। নিচের দিকে এটি 2 ফুট পুরু এবং এটি দাঁড়িয়ে আছে একটি লম্বা হয়ে যাওয়া পাশের ওপর ভর রেখে। দাঁড়ানোটি যে একেবারে সোজা তা নয়। এই অতিকায় স্লেট পেরিয়ে গিয়ে ডান দিকে ঘাড় ফিরিয়ে পেছন পানে তাকালাম আমি এবং তাকাতেই সিধে বাঘিনীর সঙ্গে মুখোমুখি। আপনারা পরিস্থিতিটির পরিষ্কার ধারণা পান তাই চাই আমি। পাথরটির পেছনে বালুর বুকটি বেশ সমান সমান। তার ডান দিকে সেই বাইরের দিকে ঈষৎ হেলে থাকা 15 ফুট উঁচু সুমসৃণ স্লেট, বাঁ দিকে এক ঘষা লেগে ক্ষয়ে যাওয়া খাড়াই পাড়, এটিও 15 ফুট উঁচু এবং এর গা দিয়ে ঝুলে পড়েছে কাটা ঝোপের এক সুনিবিড় জাল। এর দূরের দিকে আমি যে পাথর ধরে পিছলে নেমেছিলাম তারই মতো আরেকটি সুমসৃণ পাথর, তবে এটি অপেক্ষাকৃত উঁচু। প্রকৃতি দেবীর তৈরি এই 3টি দেওয়ালে ঘেরা বালির বুকটি প্রায় 20 ফুট লম্বা এবং তার অর্ধেক চওড়া। আর সামনের থাবা দুটি সামনে এগিয়ে রেখে পেছনের পা দুটি ভেতরে গুটিয়ে বসে আছে বাঘিনীটি তারই ওপরে। ওর মাথা থাবা থেকে কয়েক ইঞ্চি ওঠানো এবং আমার থেকে 8 ফুট দূরে, পরে মাপা হয়েছিল, এবং ওর মুখে এক হাসি। দীর্ঘ অনুপস্থিতির পর কোনো কুকুর তার প্রভুকে বাড়িতে স্বাগত জানালে তার মুখে যেমন হাসি দেখা যায়, এ যেন তেমনই এক হাসি। দুটি চিন্তা ঝিলিক দিয়ে গেল আমার মনে। একটি, প্রথম মার আমি মারব, সে ব্যাপারে এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে। অপরটি, সে মার মারতে হবে এমন পন্থায় যাতে বাঘিনী চমকে ভয় না পায় অথবা নার্ভাস না হয়। রাইফেল আমার ডান হাতে, আমার বুকের পরে কোনাকুনি করে ধরা, তার সেফটি ক্যাচ খোলা এবং বাঘিনীর ওপর তাক করতে গেলে নলটিকে এক বৃত্তের 3/4 ঘোরাতে হবে। এক হাতে রাইফেল ঘোরাবার ব্যাপারটি শুরু করা হলো অত্যন্ত একটু একটু করে, চোখে যেন পড়ে না প্রায় এইভাবে, এবং যখন বৃত্তের 1/4 ঘোরানো হলো রাইফেলের বাট ঠেকল আমার শরীরের ডাইনে। এখন বাহু ছড়ানো দরকার এবং যেমন বাটটি আমার গা থেকে সরল, সরানোর কাজটি চলতে থাকলো খুব তিলে তিলে। আমার বাহু এখন পুরো মেলে রেখেছি আর রাইফেলটির ওজনের ভার এখন টের পাচ্ছি। নলটি আর সামান্য ঘুরতে বাকি এবং বাঘিনীটি ও একবারও আমার চোখ থেকে চোখ সরায়নি। ও এখনও মুখ তুলে চেয়ে আছে আমার দিকে, এখনও ওর মুখে সেই খুশির অভিব্যক্তি। বৃত্তের 3/4 ঘুরতে কত সময় লাগলো রাইফেলের তা সঠিক বলার মতো অবস্থা আমার নয়। বাঘিনীর চোখের দিকে তাকিয়ে আছি বলে নলের গতিবিধি চোখে দেখতে পাচ্ছি না। আমার মনে হলো আমার হাতটা অসাড় হয়ে গেছে, এই বৃত্ত ঘোরা কোনো দিন সম্পূর্ণ হবে না। যাই হোক, বৃত্ত ঘোরা সম্পূর্ণ হলো অবশেষে, আর যেই রাইফেলটি বাঘিনীর শরীর তাক করল আমি ট্রিগার টিপলাম। জায়গাটি চাপা,
তাই গুলির আওয়াজ অনেক বেশি জোরে হতে শুনলাম আমি। রাইফেলের পিছু ধাক্কার ঝাঁকানি টের পেলাম, এবং রাইফেল যে ফায়ার করেছে সেই ঘটনার এইসব বাস্তব প্রমাণ না থাকলে পরে সেগুলির ফল যদিও হাতে হাতে দেখা গেল, তবু আমি সেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের কবলেই থেকে যেতাম, যে দুঃস্বপ্নে সংকটের মুহূর্তে ট্রিগার বৃথাই টেপা হয়, রাইফেল গুলি ছুড়তে নারাজ হয়। খুব সামান্য সময় বাঘিনী নিষ্পন্দ রইল। সময়ের সে খণ্ড অংশটি যেন টের পাওয়া গেল। তারপর অতি ধীরে ওর মাথা ডুবে গেল ওর সামনে মেলে রাখা থাবার উপরে। একই সঙ্গে বুলেটের গর্ত থেকে বেরিয়ে এলো রক্তের একটি ফিনকি। বুলেটটি ওর শির দ্বারা জখম করে এবং ওর হৃৎপিণ্ডের ওপরাংশ ছিন্ন ভিন্ন করে দেয়। যে দুটি লোক কয়েক গজ তফাতে আমার পেছু পেছু আসছিল, পাথরটি শুরু হয়েছে বলে বাঘিনী থেকে তফাত হয়ে পড়েছিল। তারা যখন দেখে আমি থামলাম, মাথা ফেরালাম, ওরাও দাঁড়িয়ে পড়ল। ওরা টের পেয়ে যায় যে আমি বাঘিনীটিকে দেখেছি এবং আমার আচরণ দেখে বোঝে বাঘিনী কাছেই আছে। মাধু সিং পরে বলে ও চেঁচাতে চেয়েছিল, আমাকে বলতে চেয়েছিল ডিমগুলো ফেলে দিয়ে 2 হাতে রাইফেল ধরতে। যখন গুলি ছুড়লাম এবং রাইফেলের মাথা নামিয়ে রাখলাম আমার পায়ের আঙুলে, আমার ইঙ্গিতে মাধু সিং এগিয়ে এলো আমার হাত থেকে ওটা নিতে। কেননা হঠাৎ আমার পাগুলো যেন আমার শরীরের ভার বইতে পারছে না বলে মনে হলো। তাই আমি পড়ে থাকা গাছটির কাছে গেলাম ও বসলাম। ওর পায়ের নিচের নরম অংশের দিকে চেয়ে দেখার আগেই আমি জেনে গিয়েছিলাম এ সেই চৌগড়ের বাঘিনী। আমি ওকে পাঠিয়েছি আনন্দ মৃগয়া কাননে, 64টি মানুষের জীবনে সূত্র কাটতে। যে কাছি ওকে সহায়তা করেছিল, জিতের খেলা ওর হাতে থাকতে থাকতেই সে কাছি ঘুরে দাঁড়িয়েছে, কেটে দিয়েছে ওরই জীবনের সূত্র। জেলার লোকরা অবশ্য সংখ্যাটিকে ওর দ্বিগুণ করে ধরে। 3টি ব্যাপার আসলে আমার অনুকূলে ছিল, তার প্রত্যেকটিকে আমার প্রতিকূল বলে আপনাদের মনে হবে। তা হলো 1, আমার বাঁ হাতের ডিমগুলো, 2, যে হালকা রাইফেল বইছিলাম আমি, এবং 3, বাঘিনীটি হলো এক নরখাদক। আমার হাতে যদি ডিমগুলো না থাকতো তবে আমার 2 হাতেই থাকতো রাইফেলে। আর যখন আমি পেছনে ফিরতাম ও অত কাছে বাঘিনীকে দেখতাম, সহজাত প্রবৃত্তিবশেই ওর মুখোমুখি হবার জন্যে বউ করে ঘুরে যেতাম আমি। আর আমার তরফে নড়াচড়া ছিল না বলে ওর তরফে যে লাফিয়ে পড়া রুখে যায় তা তখন কার্যকরী করা হতোই হতো। আবার রাইফেলটি যদি হালকা না হতো তাহলে ওটি যেভাবে ঘোরানো অবশ্য দরকার ছিল সেভাবে ঘোরানো এবং আমার হাত সম্পূর্ণ মেলে রেখে ওটি ছোড়া আমার পক্ষে সম্ভব হতো না। সর্বশেষে বাঘিনীটি যদি নরখাদক না হয়ে সাধারণ এক বাঘিনী হতো, যেই দেখত নিজে কোণঠাসা অমনি ফাঁকায় পালাবার জন্যে ঝাঁপ দিত, আমাকে পথ থেকে সরিয়ে দিয়ে যেত, এবং বাঘ পথ থেকে সরিয়ে দিলে পরে সাধারণত তার ফল প্রাণঘাতী হয়। লোকগুলি যখন অনেকখানি জায়গা ছেড়ে ঘুরে গিয়ে মোষটিকে খুলে দড়িটি জোগাড় করতে পাহাড়ের ওপরে উঠে গেল, আমি পাথরগুলি টপকে উঠে গিরিখাতের ভাটি ধরে গেলাম ন্যায্য মালিকের কাছে ডিমগুলো ফেরত দিতে। দড়িটি এখন আরও আনন্দজনক আরেকটি কাজের জন্যে দরকার। আমার শিকারী ভাইরা যেমন, আমিও তেমনই কুসংস্কারে বিশ্বাসী বলে দোষ মানছি। 1 বছরের চেয়েও বেশি সময় 3 বার দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছি, কঠিন চেষ্টা করেছি বাঘিনীটিকে একটি গুলি মারার সুযোগ পেতে, এবং ব্যর্থ হয়েছি। আর এখন ডিমগুলি তুলে নেবার অল্প কয়েক মিনিটের মধ্যেই আমার ভাগ্য প্রসন্ন হলো। এতক্ষণ ধরে আমার হাতের মুঠোতেই নিরাপদে ছিল ডিমগুলি। যখন আমি ওগুলিকে পাথরের সেই ছোট্ট গর্তে ফিরিয়ে রাখলাম, ওগুলো তখনও গরম। গর্তটি নীরের কাজ করছিল। আর যখন আধ ঘন্টা বাদে আবার ও পথটি পেরোলাম, ডিমগুলি তখন অদৃশ্য হয়েছে তাদান নিরত মায়ের নিচে। ওর গায়ের রং ছিটছিটে পাথরটির সঙ্গে এমন মিলে গেছে যে আমি তো সঠিক জানি নিটি কোথায় আছে। আমার পক্ষেও চারপাশে থেকে পাখিটিকে তফাত করা কঠিন হয়েছিল। এত মাস যত্নে থাকার ফলে মোষটি এখন এমন পোষা হয়েছে যে ওটি অনুসরণ করতে থাকলো কুকুরের মতো। লোকদের পিছু পিছু ও পাহাড় বেয়ে হাঁচড়ে পাছড়ে নেমে এলো,
বাঘিনীটিকে শুকল এবং অতীব সন্তোষজনক জাবর কাটতে শুয়ে পড়ল বালিতে। তখন লোক দুটি যে পোক্ত খুঁটি কেটেছে, আমরা বাঘিনীকে তার সঙ্গে বাঁধলাম। বাংলোয় ফিরে গিয়ে আরও লোক আনার জন্যে আমি মাধো সিংকে তাওয়াতে চেষ্টা করি, কিন্তু সে তা করবার কোনো আগ্রহই দেখালো না। ও এবং ওর সঙ্গী নরখাতকটাকে বইবার সম্মান আর কারো সঙ্গে ভাগ করে নেবে না। ও বলল, আমি যদি হাত লাগাই তবে জিরোবার জন্যে ঘন ঘন থেমে চললে এ কাজ খুব কঠিন হবে না। আমরা তিনজনই বলিষ্ঠকায়, দুজন শৈশব থেকে ভারী বোঝা বইতে অভ্যস্ত, তিনজনই রোদে পুড়ে জলে ভিজে শক্তপোক্ত। তবুও যে কাজ করলাম তা শুধু হারকিউলিসের সাধ্য এক কাজ। যে লম্বা খুঁটিতে বাঘিনীকে বাঁধা হলো তা বইবার পক্ষে যে পথে আমরা উতরাই নেমেছিলাম তা বড় বেশি সংকীর্ণ, বড় বেশি পেঁচানো পেঁচানো। তাই দম ফিরে পেতে এবং খুঁটিটি ঘাড়ের মাংসপেশিতে বড় বেশি কেটে বসা বাঁচাবার জন্যে রাখা পুরু কাপড়টি বারবার সামলাবার কারণে ঘন ঘন থেমে থেমে র্যাপসবেরি এবং বনগোলাপের কাটাঝোপের এক জরাজরি জঙ্গল দিয়ে আমরা সিধে পাহাড়ের ওপর পানে চললাম। ওগুলোর কাটায় আমাদের পোশাক এবং চামড়ার বেশ খানিকটা রেখে গেলাম, ফলে বহুদিন ধরে স্নান করা এক যন্ত্রণার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। চারদিকের পাহাড়ের ওপরে সূর্য তখনও জ্বলছে। তখন তিনজন অতীব সুখী মানুষ একটি মোষকে পেছনে নিয়ে বাঘিনীটিকে বয়ে নিয়ে এলো কালা আগার ফরেস্ট বাংলোয়। আর সেই সন্ধ্যা থেকে আজ অবধি যে শত শত বর্গমাইলব্যাপী পাহাড় ও উপত্যকার ওপর 5 বছর সময়কাল ধরে চৌগড়ের বাঘিনী জবরদখল রেখেছিল, সেখানে কোনো মানুষ নিহত বা জখম হয়নি। আমার সামনের দেওয়ালে যে পূর্ব কুমায়ুনের ম্যাপ ঝুলছে তাতে আমি আরেকটি ক্রস চিহ্ন ও দিনাঙ্ক যোগ করেছি। ওই ক্রস চিহ্ন ও দিনাঙ্ক নরখাতক বাঘিনীটির অর্জিত। ক্রস চিহ্নটি কালা আগারের 2 মাইল পশ্চিমে এবং ওর নিচের দিনাঙ্ক হল 11 এপ্রিল 1930। বাঘিনীর নখগুলো ভেঙে ক্ষয়ে গিয়েছিল। ওর একটি কুকুর দাঁত ভাঙা ছিল। সামনের দাঁতগুলো হাড় অবধি ক্ষয়ে গিয়েছিল। এই সকল অঙ্গহানি ওকে নরখাতকে পরিণত করেছিল। আমার প্রথম যাত্রায় ভুল করে আমি ওর যে শাবককে মারি, যেদিন থেকে তার সহায়তা লাভে ও বঞ্চিত হয়, সেদিন থেকে ও যে মানুষদের আক্রমণ করত তাদের অধিকাংশকেই ও তখনই নিজের সামর্থ্যে মেরে ফেলতে পারেনি। এই অঙ্গহানিগুলি তারও কারণ বটে।